নমস্কার, বিগ স্টোরিতে আপনাদের স্বাগত। আপনার সঙ্গে আমি দেবারতী। রাত পোহালেই দেশের গণতন্ত্রের সর্বোচ্চ মন্দির অর্থাৎ সংসদে শুরু হতে চলেছে বাদল অধিবেশন। কিন্তু সেই অধিবেশন শুরুর ঠিক আগের দিন দেশের রাজধানী দিল্লির বুকে ঘটে গেল এক অভাবনীয় রাজনৈতিক নাটক। এমন এক নজিরবিহীন পরিস্থিতি যা ভারতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে এর আগে খুব একটা দেখা যায়নি। কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠক পরিণত হলো এক রণক্ষেত্রে। আর সেই রণক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গ এবং বাংলার প্রাক্তন শাসক দল তৃণমূল কংগ্রেসের এক অভূতপূর্ব ভাঙন। বাংলার রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়, কিন্তু লোকসভার সাংসদদের ক্ষেত্রে এমন নাটকীয় ভাঙন এবং সেই ভাঙনকে কেন্দ্র করে দেশের সর্বোচ্চ স্তরের সর্বদলীয় বৈঠকে তুমুল হট্টগোল, ওয়াকআউট, এই ঘটনা তো আমরা ঘটতে দেখেইছি। ঘটনাক্রমের দিকে যদি একটু নজর দেওয়া যায়, সর্বদলীয় বৈঠক ডাকলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। উদ্দেশ্য ছিল বাদল অধিবেশন যাতে মসৃণভাবে চালানো যায়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা। কিন্তু সেই বৈঠকেই ঘটে গেল এক চরম নাটকীয় কাণ্ড। বৈঠকে বসার ব্যবস্থা করা হয়েছিল একটি নতুন রাজনৈতিক মঞ্চের জন্য, যার নাম এনসিপিআই বা ন্যাশনালিস্ট জাস্ট পিপলস ইন্ডিপেন্ডেন্ট মঞ্চ, যা আসলে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী 20 জন সাংসদকে নিয়ে গঠিত। এখন সবচেয়ে বড় বিতর্কটা কোথায়? বিতর্ক হলো এই 20 জন সাংসদ তৃণমূলের প্রতীক নিয়ে লোকসভায় জিতে এসেছিলেন, কিন্তু তারা দলত্যাগ করে নতুন মঞ্চ গঠন করেছেন। লোকসভার স্পিকার এখনো পর্যন্ত আইনগতভাবে এই 20 জনের দলবদলকে শিলমোহর দেয়নি। তাদের সাংসদ পদ খারিজের আবেদন এখনো বিচার্য অবস্থায় রয়েছে। দলত্যাগ বিরোধী আইন বা 91তম সংবিধান সংশোধনীর জটিল নিয়ম অনুযায়ী আলাদা কোনো ব্লক গঠনের আইনি অবকাশ আছে কি নেই তা নিয়ে যখন সংবিধানে বিরাট প্রশ্নচিহ্ন, ঠিক তখনই কেন্দ্রীয় সরকারের সংসদীয় বিষয়ক মন্ত্রক এই এনসিপিআইয়ের বিদ্রোহী সাংসদদের সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ জানালো। শুধু আমন্ত্রণ জানানোই নয়, তাদের জন্য আলাদা আসন বা পৃথক ব্লকের ব্যবস্থাও করে দেওয়া হলো। ঠিক এখানেই এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালো দেশের প্রধান বিরোধী জোট অর্থাৎ ইন্ডি ব্লক। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল সাংসদ সৌগত রায় এবং মহুয়া মৈত্র যখন বৈঠকে এই নিয়ে তীব্র আপত্তি জানালেন এবং তাদের সঙ্গে সুর মেলালেন কংগ্রেসের জয়রাম রমেশ, প্রমোদ তিওয়ারি, সিপিএমের জন ব্রিটিশ বা সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদবরা, তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ দিল্লির সর্বদল বৈঠক থেকে একযোগে ওয়াকআউট করার জন্য ইন্ধন জোগালো এই ইন্ডি জোটের সাংসদদের। লোকসভায় তৃণমূলের শক্তি ছিল 28-এর, কিন্তু আজ ভাঙনের পরে সেই সংখ্যাটা নেমে এসেছে মাত্র 8-এ। আর এই গোটা ঘটনা নিয়ে যখন তোলপাড় দিল্লি থেকে কলকাতা, ঠিক তখনই বাংলার রাজনীতিতে বোমা ফাটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দলত্যাগীদের প্রতি। কি বলছেন অভিষেক? তিনি বলছেন, যদি আমাকে নিয়ে কারো কোনো সমস্যা থাকে তবে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি, আপনারা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসেন 24 ঘন্টা নয়, মাত্র 1 ঘন্টার মধ্যে আমি রাজনীতি এবং পদ থেকে ইস্তফা দেব। একদিকে দিল্লির দরবারে নতুন ব্লকের স্বীকৃতি পাওয়ার চেষ্টা, আর অন্যদিকে কলকাতায় বসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নজিরবিহীন হুঙ্কার হেরে যাওয়ার পর দিল্লিতে এই নজিরবিহীন রাজনৈতিক নাটকের সূত্রপাত হয় সংসদের বাদল অধিবেশনের ঠিক প্রাক্কালে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের একটি চিঠিকে কেন্দ্র করে প্রথা ভেঙে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংসদীয় দলনেতা, বর্তমানে এনসিপিআই এর অন্যতম প্রধান মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন গোষ্ঠীকে আলাদাভাবে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সাক্ষাৎ জাতীয় রাজনীতিতে আরও বেশ কিছু জল্পনা সামনে আনে। ধারণা করা হয় বিদ্রোহী 20 জন সাংসদকে লোকসভা আলাদা ব্লক হিসেবে কাজ করার কৌশলগত সাহায্য নিয়েই এই আলোচনা।
দিল্লির হাই প্রোফাইল সর্বদলীয় বৈঠকে সরকারের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা, বিরোধীদের পক্ষে জয়রাম রমেশ, তিরুচি শিবা, ধর্মেন্দ্র যাদব সহ তৃণমূলের মূল শিবিরের সৌগত রায় বা মহুয়া মৈত্র উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে এনসিপিআইয়ের জন্য পৃথক আসনের ব্যবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়লেন বিরোধী নেতারা। এই অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদে অন্তত যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কালীঘাট তৃণমূলের সঙ্গে রয়েছেন তারা যে কথা বলছেন যে অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধী শিবির বৈঠক থেকে ওয়াকআউট করলো, বেরিয়ে গেল তারা। মহুয়া মৈত্র বা সৌগত রায় কি বলছেন শোনাবো আপনাদের, দেখুন। The entire opposition, all parties including the Indian National Congress, the Samajwadi Party, the DMK, the JMM, the Aam Aadmi Party, the National Conference, the left parties, the Shiv Sena UBT have all walked out of the all party meeting in protest because the so-called NCPI, which is an unrecognized party, the strength of the All India Trinamool Congress in the list provided by the table office is shown to be 28 members. These so-called rebel 20 MPs, their merger has not been approved by the Speaker. The 20 disqualification petitions are still pending. After the 91st Amendment, there is no room for a separate block. So on what grounds did the Parliamentary Affairs Minister extend an invitation to these 20 rebel MPs, and how are they attending this meeting? We have registered our strong protest and walked out as a symbol of our protest. We have raised it and we walked out on why these people were at all called. Speaker has not recognized them. It's not in the speaker's list, etc., etc. শুধু তৃণমূল নয়, এই ওয়াকআউটে সামিল হয়েছিল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, আম আদমি পার্টি, ন্যাশনাল কনফারেন্স, বাম দলসমূহ এবং আরও অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা আইএনডিআই এর শরিক। তবে বিরোধীরা কিন্তু পুরোপুরি বৈঠক বয়কট করেননি। সংসদীয় রীতিনীতি বজায় রাখতে তারা প্রতীকী প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করেন এবং কিছুক্ষণ পর আবার বৈঠকে যোগ দেন। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারি তো সরকারকে সরাসরি চ্যালেঞ্জই ছুড়ে দিলেন, সাফ জানালেন সংখ্যার খেলা খেলে সরকারকে টেকানো যাবে না। आज भी हमारा बहुमत है, कल भी हमारा बहुमत रहेगा, ये सरकार पार नहीं कर। একদিকে যখন ইন্ডি জোটের এই বিপুল প্রতিরোধ, তখন অন্য প্রান্তে দাঁড়িয়ে কি বলছেন তৃণমূলের বিদ্রোহী তথা বর্তমানে এনসিপিআই এর শীর্ষ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারেরা। তাদের যুক্তি কিন্তু সম্পূর্ণ আলাদা। তারা বলছেন রাজনীতিতে সংখ্যার গুরুত্ব সবচেয়ে বেশি। লোকসভায় তৃণমূলের মোট আসন ছিল 28, তার মধ্যে যদি 20 জন সাংসদই একদিকে চলে যান তবে সংখ্যাগরিষ্ঠ অংশ তো তাদের দিকেই রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন বিরোধীদের এই ওয়াকআউটকে তীব্র সমালোচনা করে, দেখুন। ज़्यादा लीडर ऑफ द पार्टीज का मीटिंग में अटेंड किया, ऐसा कोई लोग ये मीटिंग में मौजूद नहीं है। और मैंने मेरा जिंदगी भर 12 लोकसभा से 18 लोकसभा तक कभी नहीं देखा ऑल पार्टी लीडर्स मीटिंग में वॉकआउट होता है। मैंने भी डिमांड दिया कि छोटा पार्टी को फर्स्ट रो में सीट मत दीजिए। 28 से 20 निकल जाते तो पार्टी तो 8 हो जाते। तो जो पार्टी का जहां पोजीशन वो दो। और ये एनसीपीआई पार्टी को मैंने बताया कि हमारे प्रिंसिपल ऑफ सेकुलरिज्म, कम्युनल हार्मनी एंड यूनिटी ऑफ द कंट्री आर आवर मेजर डिमांड्स। दैट इज इन आवर कॉन्स्टिट्यूशन एंड वी हैव सेड wherever I may be, house belongs to the opposition. They are to be given chances, and government should also feel to run the house is their responsibility.
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তির পর কাকলি ঘোষ দস্তিদারের গলাতেও শোনা গেল একই সুর। তিনি সরাসরি কালীঘাট শিবিরকে লক্ষ্য করে খোঁচা দিলেন। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি প্রশ্ন তুলছেন, কেন এই 20 জন সাংসদ দল ছাড়তে বাধ্য হলেন, সেই বিশ্লেষণটা আগে করুক যারা সভা ত্যাগ করলেন আজ। দেখুন, सुदीप बंदोपाध्याय जी ने कह दिया कि 12वीं लोकसभा से 18वीं तक वो इस मीटिंग में आ रहे हैं ऑल पार्टी। ये कभी भी नहीं हुआ कि इसको बॉयकॉट करते हैं, इसको वॉकआउट करते हैं, ये शोभा नहीं देता। क्योंकि ऑल पार्टी मीटिंग में हम आगे चल के क्या करेंगे सत्ता में, इसका आलोचना होता है। उसमें अगर 28 से उनका नंबर 8 हो गया, उनको सोचना चाहिए, दे शुड कॉन्टेम्पलेट क्यों हुआ, क्यों 20 लोग उनसे नाराज है। लेकिन वॉकआउट करके उन्होंने ये ठीक नहीं किया, उचित नहीं किया, होता नहीं है डेमोक्रेसी में। সর্বদলীয় বৈঠকে সরকারের তরফ থেকে যেভাবে এনসিপিআইকে জায়গা করে দেওয়া হয়েছে তা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অত্যন্ত আক্রমণাত্মক মন্তব্য করলেন। সরাসরি তৃণমূলের অতীত ইতিহাসকে মনে করিয়ে কটাক্ষ তাঁর। কি বলেছেন দেখুন। সর্বদলীয় বৈঠক, তো সর্বদলীয় বৈঠকে যে দলের 20 জন সাংসদ আছেন তারা কি ডাক পাবে না? তাই হতে পারে। লোকসভায় 20 জন সাংসদ থাকা মানে তো অনেক সাংসদ থাকা। তো সর্বদলীয় বৈঠকে স্বাভাবিকভাবে তাদের নেতৃত্ব ডাক পাবে, এটাই স্বাভাবিক। বিরোধীদের বিরোধিতা করা কাজ। কারা বিরোধিতা করছে? তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে। কোন তৃণমূল কংগ্রেস? যারা বিধানসভার মধ্যে লোককে দলবদল করিয়েছে, বিধায়ককে ঝান্ডা ধরিয়েছে পার্টির, যাদের স্পিকার ঠিকমতো বলতে পারেনি এই কয়েক বছর ধরে, যে মুকুল রায় যতদিন ছিলেন উনি বিধানসভার সদস্য কোন দিকে ছিলেন, মানে তিনি বিজেপির বিধায়ক না তিনি তৃণমূলের বিধায়ক, সেটা পর্যন্ত ঠিকমতো বলতে পারেননি। তাদের কাছ থেকে এই সমস্ত নীতিবাক্য মানায় না, তাদের মুখে মানায় না। এখন ওনাদেরকে বলুন, আপাতত এগুলো বললে পরে পাবলিক ডিম ছুটছে, আগামী দিনে আরও কী ছুটবে তার ঠিক নেই। এখন কিছুদিন চুপ করে থাকতে বলুন। সুকান্ত মজুমদারের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বোঝাতে চেয়েছেন যে অতীতে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে দলবদলে যে রাজনীতি করেছিল, দিল্লিতে তারই পাল্টা মাসুল তাদের গুনতে হচ্ছে। একেই বোধহয় বলে রাজনীতির পোয়েটিক জাস্টিস বা চক্রব্যূহ। দিল্লির এই সমস্ত চাপানোতরের মধ্যে একটি রাজনৈতিক বিস্ফোরণ ঘটল কলকাতায়, আর সেই বিস্ফোরণটি ঘটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস ধরে দলীয় স্তরে যে ক্ষোভ এবং বিক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলছিল, তা আজ এক চরম চ্যালেঞ্জের রূপ নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলত্যাগীদের দিকে সরাসরি তোপ দেখে যে মন্তব্য করেছেন, তা ভারতীয় রাজনীতিতে এর আগে কোনো নেতাকে করতে দেখা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো। बीजेपी का स्क्रिप्ट है ना, वही बोलोगे तभी तो पुलिस से बचे रहोगे। अगर आप अभिषेक बनर्जी को 4 गाली नहीं दोगे तो पुलिस आपको नहीं छोड़ेगा। अगर आप गाली दोगे तभी आप बचे रहोगे। जो 4 तारीख के बाद जा रहे हैं, 4 तारीख के पहले चला जाता, मैं तो पहले भी था भाई। 24 में पार्टी जीत के आया, 29 आसन पार्टी जीता, तो अगर हार का जिम्मेदारी अभिषेक बनर्जी का है, 24 में जीत का जिम्मेदारी भी अभिषेक बनर्जी का है। और अगर किसी को मेरे से दिक्कत है, मैं तो चुनौती देता हूं भाई। 60 एमएलए गए हैं, कुछ लोग गए, 20 एमपी गए, मैं आपको चुनौती देता हूं, आप लौट के आओ ममता बनर्जी के पास, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे दूंगा। ओपन चैलेंज दे रहा हूं, आप लौट के आओ, 24 घंटे के अंदर मैं अपना इस्तीफा दे देता हूं। 24 घंटा, चलो 24 घंटा छोड़ दो, 1 घंटा मिलेगा। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ, তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে পালিশ চাটা ঋতব্রত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার, তিনি এই ভাঙনের দায় সরাসরি নিজের কাঁধে নিতে রাজি নন, বরং তিনি দলত্যাগীদের মেরুদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি বোঝাতে চেয়েছেন যে এই 20 জন সাংসদ কোনো আদর্শগত কারণে দল ছাড়েনি, বরং কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতে এবং বিজেপির সঙ্গে ব্যাকডোর ডিল করে এনসিপিআই নামক এই নতুন মঞ্চ তৈরি করেছেন। আর তার বিনিময়ে তাদের একমাত্র কাজ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে আক্রমণ করা। অভিষেকের এই চরম 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেওয়ার চ্যালেঞ্জ কিন্তু এক মস্ত বড় চাল। এর মাধ্যমে তিনি দলের অনুগত কর্মীদের বার্তা দিয়েছেন যে তিনি পদের লোভী নন এবং দলত্যাগীরা এলে আসলে বেইমান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নজিরবিহীন চ্যালেঞ্জের পর কি প্রতিক্রিয়া বিদ্রোহী শিবিরে? মদন মিত্র স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উত্তর দিয়েছেন। এই সম্প্রতি ঋত শিবিরের নাম লিখিয়েছেন তিনি। কি বলেছেন দেখুন। 2 ঘন্টা আগে বললে আমি বলতাম আপনি চলে আসুন, আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু আপনি টাইমটা খুব শর্ট করে দিয়েছেন। আপনি 1 ঘন্টার মধ্যে বলেছেন। ওটা আপনি যদি 2 দিন আগে বলতেন, 4ঠা মের জায়গায় 5ম মে 5th মেতে বলতেন, তাহলে আপনাকে বলতাম আপনি চলে আসুন না, আমি আপনাকে হাত ধরে নিয়ে আসবো। কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন। মেসি বল দিয়েছিল, কিন্তু আপনি বলটা টাচ করতে পারলেন না, মিস করে গেলেন। মিস ফর দ্য ওয়ার্ল্ড কাপ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় একসময় কালীঘাটের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে তার অ্যাক্টিভিটিস এবং এতটা বয়স হয়ে গিয়েছে সেটা কোথাও দেখে বোঝা যাচ্ছে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় অ্যাক্টিভ, ন্যাশনাল পলিটিক্সে নতুন করে ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ে বেশ কিছু মন্তব্য তাকে করতে হয়েছে। কি বলেছেন আরেকবার শোনাই দেখুন। He has appealed individually. Individual MPs or MLAs will take their own decision. আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষ হাসি মুখে কথা বলছেন। এই কিছুদিন আগে সিআইডি ডেকে পাঠিয়েছিল দুজনকে মুখোমুখি বসিয়ে, তখন জিজ্ঞাসাও করা হয়েছে সেই সই কাণ্ডে। তারপরে বোধহয় এই মুখোমুখি হয়েছেন তারা, কিন্তু হাসিটা বজায় আছে কুণাল ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কুণাল ঘোষের ওই হাসি মুখ বা ওই ছবি, যেটা একটু দেখাই আপনাদের। এই যে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্যের নমুনা নিদর্শন আজকের দিনে দাঁড়িয়েও, গতকালকের যদিও প্রতিক্রিয়া এটা এখনও কুণাল ঘোষ দিচ্ছেন। সেই কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একেবারে লিখিতভাবে বিরোধী। কি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেখুন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো তার দল পরিবর্তনের কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করে বলেছেন যে আমি একটা নতুন গাড়ি কিনতে চাই, পার্টি কি আমায় একটু টাকা দেবে? তো পার্টি তো টাকা দেয়নি, আমি জানি না, সেটা অন্য কেউ, আমি বলতে পারবো না এসব। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা নির্লজ্জ লোক, গাড়ি কেনার জন্য টাকা চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু কথা হচ্ছে যে এই এত মানুষের বিরুদ্ধে এত অভিযোগ কুণাল ঘোষদের, মানে কালীঘাট তৃণমূলের, আজকের দিনে দাঁড়িয়ে এরা এই কথাগুলো বলছেন কেন? যদি আপনারা বুঝতে পারতেন, যদি আপনাদের কথা অনুযায়ী এরা বিশ্বাসঘাতকতা করে থাকেন আপনাদের সাথে, এরা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে থাকেন, তাহলে সেটা আগে বলা উচিত ছিল, আগে আইডেন্টিফাই করা উচিত ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এটা করার কি মানে? তেমনই আজকে যারা আদি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছেন, তারাই বা এতদিন ধরে কেন কোনো কথা বললেন না? আমি মানলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যতার রোয়াব, সেই সমস্ত কিছুর সামনে আপনারা অসহায় ছিলেন, আপনাদের মুখ বন্ধ করিয়ে রাখা হতো। আপনাদের এই অভিযোগগুলোকে মান্যতা দিলাম, বেরিয়ে আসতে পারতেন নীরবে, কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যেতেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বিশ্বাসঘাতকতার কথা বলছেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, তবে আপনারা যে কথা বলছেন সেটা হয়তো বাংলার মানুষও মান্যতা দিয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিশ্বাসঘাতক, এই বক্তব্য একাধিকবার আপনাদের কাছ থেকেই এসেছে। আর যদি আরও পিছিয়ে যাই, তাহলে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছেন। রাত পোহালেই সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন চলাকালীন লোকসভার অন্দরে ঠিক কি কি দৃশ্য আমরা দেখতে পাব? 8 ও 20 অর্থাৎ কালীঘাট তৃণমূল এবং বিদ্রোহী তৃণমূল মুখোমুখি হচ্ছে। সংবিধানের 10ম তফসিল অনুযায়ী মূল দলের 2/3 সাংসদ দলত্যাগ করলে পদ খারিজ হয় না। তৃণমূলের 28 জনের মধ্যে 20 জন এনসিপিআই মঞ্চে যাওয়ায় গাণিতিক শর্ত পূরণ হলেও নতুন মঞ্চ গঠন করায় চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকার ওম বিড়লার হাতে। স্পিকার আলাদা ব্লকের অনুমতি দিলে তৃণমূল অফিসিয়ালি ভাঙবে, অন্যথায় হুইপ অমান্যের দায়ে 20 জনের পদ খারিজ হতে পারে।
লোকসভায় তৃণমূলের আসন 28 থেকে কমে এই মুহূর্তে 8 হলে জোটের অন্দরে সমাজবাদী পার্টি বা ডিএমকের তুলনায় তাদের রাজনৈতিক দাপট, ওজন, ওমন অনেকটাই কমবে। দিল্লির অলিন্দে ক্ষমতার অলিখিত যুদ্ধ আর কলকাতার বুকে ইস্তফার ওপেন চ্যালেঞ্জ, সব মিলিয়ে বাংলার রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে সুদীপ কাকুরিদের সংখ্যার তত্ত্ব, অন্যদিকে মহুয়া সৌগতদের সংবিধানের দোহাই, আর এই সবের মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষ দেখছেন ক্ষমতার এক অদ্ভুত লড়াই। আজকে যখন এই ধরনের মন্তব্যগুলো সামনে আসছে, যখন একে অপরের বিরুদ্ধে দোষারোপের বেশ কিছু বক্তব্য সামনে আসছে, তখন অন্যদিকে বাংলার মানুষ ইতিমধ্যেই নির্ধারিত করে ফেলেছেন যে তাদের পাশে কারা থাকবেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করে দেব, এমনকি ওনার ওই পার্টি অফিস ভাঙার ঘটনার পরে উনি যে কথা বলেছেন, নিউটনের 3rd ল মনে করাচ্ছেন, 2031-এ ক্ষমতায় আসার কথা মনে করাচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু মুশকিল হচ্ছে এতগুলো মামলা ওনার নামের পাশে রয়েছে। ভোটে লড়তে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? 2031-এর আগে তো 2029। ভোটে যদি লড়তেও পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জিততে পারবেন কি? যদি জিততে না পারেন, তাহলে 2031 পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস দলটা টিকে থাকবে কি? যদি দলের শীর্ষ নেতা, মানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পরাস্ত, কাজেই দলের একেবারে ছাতার মতো মাথার উপরে যিনি বসেছিলেন, তার যে কোনো গ্রহণযোগ্যতার দলে নেই, সেটা তো স্পষ্ট। আর সেই কারণেই আজকে দলের এই অবস্থা। আর এরপর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হারতে হয়, অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা থেকে যদি উনি প্রতিদ্বন্দ্বিতা করেন, ডায়মন্ড হারবারের 7টা বিধানসভা, যে বিধানসভার প্রত্যেকটা বিধানসভা থেকে ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও ডায়মন্ড হারবার লোকসভাকেই বাছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য, উনি কি জিততে পারবেন? তাহলে আর এত কথা বলে লাভ কি? এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 8 জন, আদি তৃণমূল কংগ্রেসের 8 জন সাংসদ রয়েছে, যারা দিল্লিতে পার্লামেন্টে আগামীকাল থেকে যখন সেশন শুরু হচ্ছে, তারা তাদের মতো করে কথা বলবেন। কিন্তু কি করে বলবেন? কারণ এই দলটা ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছে। সাধারণ মানুষের সমস্যার কথা ওই রাজধানীতে নিয়ে যাওয়া, সেখান থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য কথা বলা, মাথার মধ্যে এইটা তখন কাজ করবে না। তখন ঘুরবে এটাই যে আমরা 8, আগামীকাল, মানে যখন এই অধিবেশন চলবে, আজকে 8, কালকে 7 হয়ে যাব না তো? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখা এই মুহূর্তে সোজা কি? যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন 2024-এ জেতার কৃতিত্ব তাহলে আমার, অর্থাৎ কোথাও পিসি নেই, ভাইপোই সব। আবারও আজকের দিনে দাঁড়িয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই বিশ্বাস করেন যে তৃণমূল কংগ্রেস দলটা শুধুমাত্র তার কথাতেই চলছে, আর যে কারণে এই অবস্থা। আজকে এখানেই শেষ করবো বিগ স্টোরি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN।